এই রাজাকারদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব। বাংলাদেশকে আবার নতুন করে আমরা আজকে স্বাধীনতা ঘোষণা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সচিবালয়ের সামনে যে হাইকোর্টের কর্নারটি রয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় প্রবেশ পথে কিন্তু আমরা দেখছি যে আন্দোলনরত যারা রয়েছে তাদেরকে কিন্তু সচিবালয়ের সামনে যে ব্যারিকেড দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ একটি খবর, পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ। মাহফুজ আলমও পদত্যাগ করবেন। প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ, তারপরে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা কেমন, বর্তমানে আমাদের দেশে কি হচ্ছে, আওয়ামী লীগ, শেখ হাসিনা, ছাত্রলীগ তারা কতটা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতে চাইতেছেন, অপরদিকে সমন্বয়ক সহকারে উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল এবং শিরোনাম থেকে কিছুটা বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। দর্শক মণ্ডলী, কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে, সমস্ত কিছু চাঞ্চল্যকর প্রতিবেদনে দেখতে পারবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই রাজাকারদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব। বাংলাদেশকে আবার নতুন করে আমরা আজকে স্বাধীনতা ঘোষণা করছি। আজকে থেকে এই বাংলাদেশের কোনো সমন্বয়ের জায়গা হবে না, হবে না। সেনা প্রধানের অফিসে বঙ্গবন্ধুর ছবি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত 27 জানুয়ারি রাশিয়ান রাষ্ট্রদূত সেনা সদরে যান সেনা প্রধান সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে। সেখানে একটা ছবিতে দেখা যাচ্ছে যে সেনা প্রধানের সঙ্গে একটা শুভেচ্ছা স্মারক বিনিময় করছেন রাশিয়ান রাষ্ট্রদূত, পেছনে বঙ্গবন্ধুর ছবি বা প্রতিকৃতি শোভা পাচ্ছে। এই ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এটা কি তোলপাড় হবার মতো কোনো বিষয়? সেনাপ্রধান কি করেছেন? ছবি নামান নেই, অন্যান্য সব অফিস থেকে ছবি নামানো হয়েছে, কিন্তু সেনাপ্রধান ছবি নামাননি। এর অর্থ কি বোঝায়? এর অর্থ ক্যান্টনমেন্টে বাংলাদেশ আছে, কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে বাংলাদেশের পরিবর্তে একটি পাকিস্তানি ভাবধারার অবস্থা বিরাজ করছে। আমাদের জাতির পিতা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সুস্পষ্ট করে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা উল্লেখ আছে। সেনাপ্রধান সংবিধানের সুরক্ষা দিয়ে ছবিতে ঝুলিয়ে রেখেছেন এবং তিনি নামাবেন না। এই যে যারা ষড়যন্ত্রকারী, যারা লাল বিপ্লবী বলা হচ্ছে, যে এই যে যেমন মাহফুজ আলম উপদেষ্টা বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নামিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন, জানতো, ক্যান্টনমেন্টে জানতো, গিয়ে সেনাপ্রধানের অফিস থেকে ছবিটা নামানতো। কেমন পারেন? আমি যেটি বলছিলাম, সেনাপ্রধান সংবিধান মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি লাগিয়ে রেখেছেন, সেখানে সংবিধান আছে, কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে সংবিধান বারবার লঙ্ঘিত হচ্ছে। সংবিধান লঙ্ঘনের শাস্তি কি সেটা তো জানেন। সেনাপ্রধান সেটি করেননি। শুধু তাই নয়, সেনাপ্রধান বা বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের সুরক্ষা দিয়েছেন। এই যে লাল বিপ্লবী বা লাল বিদ্রোহী যারা সংবিধানকে ছুড়ে ফেলতে চেয়েছিল, রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিল, করে রাষ্ট্রীয় একটা ভয়ানক সংকটের মধ্যে রাষ্ট্রটাকে ফেলতে চেয়েছিল, বাংলাদেশকে ফেলতে চেয়েছিল, শুধুমাত্র সেনাবাহিনীর কারণে, সেনাপ্রধানের দৃঢ়তার কারণে এই লাল বিপ্লবীরা আসলে পেরে ওঠেনি এমন ন্যাক্কারজনক কাজ করতে। সেনাপ্রধানকে নিয়ে বলা হয়ে থাকে নানা রকম কথা প্রচলিত আছে, তিনি জামাত সমর্থক বা জামাত সমর্থিত। আসলে না জেনে এগুলো বলাও ঠিক না। সেনাপ্রধান ধার্মিক মানুষ, তিনি ধর্মকর্ম করেন এবং আমি যেটি জেনেছি তিনি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়েন। ধার্মিক মানুষ হবার অর্থ এই নয় যে তিনি জামাত সমর্থিত বা জামাত করেন। একটা কথা আপনারা খেয়াল করুন তো, বিগত 6 মাসে আওয়ামী লীগের কোন নেতা কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। আওয়ামী লীগ নেতাদেরকে আমি বিশ্বাস করি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা পরিবারের পক্ষ থেকে, তার পুত্র সাজিব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে সেনা প্রধানকে নিয়ে কোনো কটূক্তি শুনেছেন? কিংবা সেনাবাহিনীকে নিয়ে কোনো সেনাবাহিনীর ষড়যন্ত্রের কারণে এই পরিস্থিতি ঘটেছে এটি শুনেছেন? কেন শোনেন নাই? নিশ্চয়ই কিন্তু আছে, এবং সেই কিন্তুর কারণেই সেনাপ্রধান তার অফিসে সংবিধান সুরক্ষিত রেখে সংবিধান মেনে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ করছেন।
জুলাই আগস্ট সময়কালে বাংলাদেশের পরিস্থিতি এমন পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল, এমনকি শোনা যায় যে সেনাবাহিনীর মধ্যেও একটি গোষ্ঠী, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা তো আছেই, চাকরিরত সেনাবাহিনীর মধ্যেও একটা এমন বিগড়ানো একটা শ্রেণী বিগড়ে গিয়েছিল। এই যে পুরো পরিস্থিতি, অবসরপ্রাপ্তদেরকে, চাকরিরতদেরকে, পুরো পরিস্থিতিকে ট্যাকেল করতে গিয়ে সেনাবাহিনীকে কিংবা সেনাপ্রধানকে এমন ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে যার দরুন অনেকে ভাবছেন যে সেনাবাহিনী বিট্রে করেছে। আসলে বিট্রে করেছে কিনা এগুলো ভবিষ্যতের ইতিহাস বলবে, কিন্তু সার্বিক অবস্থা বিশ্লেষণ করে মনে হয় না। আপনি একটা জিনিস চিন্তা করুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি তাকে প্রধানমন্ত্রী বলতে চাই, কখনো কখনো সাবেক প্রধানমন্ত্রী বলে থাকি, সবাই বলে, গণমাধ্যম বলে, এমনকি যেখানে তিনি আশ্রয় নিয়ে আছেন ভারতও বলে, কিন্তু আমি প্রধানমন্ত্রী তাকে বলতে চাই, তিনি যেহেতু পদত্যাগ করেননি। সেনাবাহিনী কতটা কৌশল করে সসম্মানে নিরাপদে এই দেশ থেকে তাকে একটি নিরাপদ আশ্রয় নিয়ে গেছে। সেনাবাহিনী তাৎক্ষণিক কি করেছে, একটি ছবি ছড়িয়ে দিয়েছে স্বাক্ষর করার। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানের ভিজিটর্স বুকে 5 আগস্ট সময় যে ঘটনাটি ঘটলো তার মাসখানেক আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি অনুষ্ঠান হয়েছিল, প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন, সেখানে পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করছিলেন। সেই ছবিটি 5 আগস্ট সময়কালে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। এই ছবিটা ছড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে জনগণকে শান্ত করা, যে আর লাফালাফি দাপাদাপি করা লাগবে না, জনগণ শান্ত হও। এই ছবিটি ছড়িয়ে দিয়ে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই ছবিটির কারণে একটু শান্ত করে প্রধানমন্ত্রীকে নিরাপদে সামরিক বাহনে, সামরিক বিমানে করে ভারতে নিয়ে যেয়ে নিরাপদে রেখে আসা হয়েছিল। আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যখন আপনি কাউকে ধরিয়ে দিতে চাইবেন বা কাউকে অ্যারেস্ট করাবেন, শুধু বলবেন যে স্যার একটা জামাত শিবির ধরছি বা একটা শিবির ধরছি বা একটা জামাত ধরছি। একটা মানুষকে এই জাস্ট জামাত শিবির ট্যাগ লাগিয়ে আপনি সহজে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতেন বা একটা সময় ছিল। তো জামাত ছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান টার্গেটেড একটা দল, অর্থাৎ জামাতকে যে কোনো মূল্যে শেষ করতে হবে। এর 5টা কারণ ছিল, যে 5টা কারণে জামাত আওয়ামী লীগের প্রধান টার্গেটে পরিণত হয়েছিল। তো আজকের ভিডিওতে এই 5টি কারণ আমি এক্সপ্লেন করবো যে কোন 5টি কারণে জামাত শেখ হাসিনার চক্ষুশূল হয়ে ওঠে, অর্থাৎ জামাত যদি থাকে মানে শেখ হাসিনার এই দেশ পরিচালনা করা অসম্ভব বা তাকে টিকে থাকা অসম্ভব। তো তার মধ্যে 1 নম্বর যে কারণটা ছিল সেটা হচ্ছে জামাতকে ম্যানেজ করা অসম্ভব। তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি খুব ভালো করে জানতেন যে বাংলাদেশে যে নিবন্ধিত 46টি রাজনৈতিক দল আছে, এই 46টি রাজনৈতিক দলের মধ্যে প্রায় প্রত্যেকটা দলকে ম্যানেজ করা সম্ভব, প্রত্যেকটা দলকে। একমাত্র একটি দল আছে যেই দলকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, যে কোনো জিনিসের লোভ দেখিয়ে আমি ম্যানেজ করতে পারবো না। যদি তাই হতো তাহলে পরে জামাতের যে সমস্ত কেন্দ্রীয় নেতা ছিল তারা কিন্তু ফাঁসির মঞ্চে হাসি মুখে যেতেন না। এই যে বর্তমানে যে জাতীয় পার্টি আছে না, তারা কিন্তু এখন বলে বা স্বীকার করে যে আমরা চাপের মুখে পড়ে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম, আমরা চাপের মুখে, খুব চাপ দিয়েছে আমাদেরকে। আরে ভাই, জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হলো তাদের চাইতে বড় চাপ। জামাতের এই সমস্ত কেন্দ্রীয় নেতা যদি মনে করতো যে ফাঁসির দড়িতে ঝুলবো না, জাস্ট কম্প্রোমাইজ করবো, একজন জামাতের নেতাকে ফাঁসি দিত না। কারণ কি জানেন, শেখ হাসিনা চেয়েছিল যে আমি এক নায়কতন্ত্রভাবে ক্ষমতায় থাকবো এবং এই আমার এই ক্ষমতা থেকে কেউ কিন্তু ফেলতে পারবে না। ফেলার জন্য একটা দল আছে বাংলাদেশে, আর সেই দলটা আছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলটাকে যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে পরে আমার ক্ষমতায় থাকার পথ একেবারে সুগম। এই জন্য তিনি জামাতকে বারবার তিনি অফার দিয়েছিলেন, কিন্তু জামাত ইসলাম সেই অফারটাকে নেয়নি এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত বুঝতে পারে যে জামাত হচ্ছে একমাত্র দল যার সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না। এই জন্য জামাত এই একটা কারণে শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা টার্গেটে পড়ে যায়। এরপর বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর যে কারণে আওয়ামী লীগের টার্গেটে পড়ে সেটা হচ্ছে জামাত একটি ভারত বিরোধী সংগঠন। শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন তা মনে রাখবে। তো যেহেতু আওয়ামী লীগ এবং ভারত একেবারে পরস্পর একটা ইন্টারাকশনটা অনেক ভালো, তো যেহেতু আওয়ামী লীগ ভারতের দাবিদারি করেছে, ভারতকে অনেক কিছু দিয়েছে, সেটা জানিয়ে হোক অথবা জনগণকে না জানিয়ে হোক, এখন এই যে ভারতের যে এক্সেসগুলো বাংলাদেশে ফ্রি করে দিয়েছিল, আপনি যদি আকাশপথ বলেন, তারপরে নৌপথ বলেন, কার্গো জাহাজ বলেন, মানে সব করিডোর বলেন, সবকিছুই কিন্তু ভারতের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। তো এইটার একমাত্র প্রতিবাদ করতে পারে কারা? বাংলাদেশ জামাত ইসলামী। কারণ এটা তৎকালীন সময়ে আওয়ামী লীগের যারা ছিল তারা খুব ভালো করে জানতো, ইভেন ইন্ডিয়া, ভারতও খুব ভালো করে জানে যে এই জামাত ইসলামী তারা মুখে মুখে যাই বলুক না কেন, তারা কিন্তু কট্টরপন্থী ভারত বিরোধী, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের স্বার্থকে বাংলাদেশে প্রাধান্য দেবে এরকম দল জামাত ইসলাম না। তো সুতরাং এই জামাত ইসলামকে শেষ করতে হবে, তা না হলে পারে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার করা সম্ভব না। এটা ছিল 2 নম্বর কারণ জামাতকে টার্গেট করার। এরপর বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগের কাছে টার্গেট হওয়ার 3 নম্বর যে কারণটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তখন কিন্তু ভালো করে গোয়েন্দা রিপোর্ট আর যে কোনো রিপোর্টই বলেন না কেন, সমস্ত রিপোর্টে একটা বিষয় বুঝতে পারলো বা জানতে পারলো যে বাংলাদেশ জামাত ইসলামী একটি ঐক্যবদ্ধ সংগঠন, অর্থাৎ এই সংগঠনের লোক এতটাই চেইন অফ কমান্ডের মধ্যে থাকে যে সেন্ট্রাল পর্যায় থেকে যদি কোনো একটা কমান্ড দেওয়া হয়, ওই কমান্ডটা একবার তৃণমূল পর্যায়ে একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা যে জামাতের কর্মী আছে তিনিও সেটাকে ফলো করে। তো সুতরাং তাদের মধ্যে যে ঐক্য, এই ঐক্য যাদের মধ্যে থাকবে তাদের সাথে লড়াই করা খুব খুব টাফ ব্যাপার বা খুব কঠিন। তো সুতরাং এই জামাতকে যদি ফ্রি অ্যাক্সেস দিই বাংলাদেশে, তো সুতরাং তারা যদি প্রত্যেকটা জেলায় শক্ত ফিল্ড তৈরি করতে পারে তাহলে পরে আওয়ামী লীগের পক্ষে এই যে বারবার যে নির্বাচনটা বা বিতর্কিত হোক আর যেটাই হোক না কেন, নির্বাচন বলেন না কেন, অধিপত্য বলেন না কেন, ইভেন ভারতের যে অধিপত্য, এইটা বাংলাদেশে করা খুব কঠিন হয়ে যেত। তো এই জিনিসটা খুব ভালো করে বুঝতো বাংলাদেশ আওয়ামী লীগ যে চেইন অফ কমান্ড হচ্ছে জামাতের মধ্যে অনেক বেশি। এরপরে বাংলাদেশ জামাত ইসলামীর 4 নম্বর যে কারণটা ছিল টার্গেট করার সেটা হচ্ছে
জামাত ইসলামীর আন্দোলনে মৃত্যুর কোনো ভয় নেই। শেখ হাসিনা এটা খুব ভালো করে বুঝতো যে বাংলাদেশে অন্য যে সমস্ত সংগঠনগুলো আছে এগুলোকে যদি পুলিশ একটু ফায়ার করায় সব কিন্তু রোড ক্লিয়ার হয়ে যাবে। 10 মিনিট লাগবে, যত বড় সমাবেশ হোক না কেন 10 মিনিট লাগবে ওটা ক্লিয়ার করতে, কিন্তু একমাত্র ক্লিয়ার করা সম্ভব না এই জামাত ইসলামী হচ্ছে সমাবেশকে, কারণ তাদের মৃত্যুর ভয় নেই। আর যদি আমাকে অর্থাৎ শেখ হাসিনাকে যদি ফেলতে হয় একমাত্র জামাত ইসলাম পাবে ফেলতে আমাকে ক্ষমতা থেকে, তাছাড়া অন্য কোনো দল পারবে না। কারণ অন্য কোনো দল যখন এগিয়ে আসবে আমার দিকে পুলিশ দিয়ে যখন আমি গুলি করাবো সে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাবে। একমাত্র জামাত ইসলামের নেতাকর্মীরা বা শিবিরের যে সমস্ত পোলাপান আছে এদেরকে ছত্রভঙ্গ করা সম্ভব না। কারণ কি, তারা যে লড়াইটা করে তারা মনে করে যে আমাদের লড়াইটা দিন টাইমের লড়াই এবং আমরা যদি মারা যাই, আমরা মারা গেলে পরে আমরা শহীদ, অর্থাৎ তাদের জীবনটা তারা আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। তাদের যে জীবনটা এই জীবনটা তারা আল্লাহর পথে উৎসর্গ করে, তারপরে কোনো মানুষের কাছে তারা মাথা নত করে না। এই জিনিসটা শেখ হাসিনা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে যেই সংগঠনের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই সংগঠনটা রাস্তায় নেমে আসতে পারে, নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার মনোভাব যাদের মধ্যে থাকে, এই সংগঠন যদি বাংলাদেশে থাকে তাহলে পরে আমি এই বাংলাদেশে যা ইচ্ছা তাই করতে পারবো না, এটা আমাকে দিয়ে অসম্ভব, বা আমার দল করতে পারবে না, কিংবা ভারত যদি কোনো পরিকল্পনা করে সেটাও বাস্তবায়ন হবে না যদি এই বাংলাদেশ জামাত ইসলাম একেবারে প্রকাশ্যে রাজনীতি করতে পারে বাংলাদেশে। এইটা ছিল 4 নম্বর কারণ, যেই কারণে বাংলাদেশ জামাত ইসলামী টানা 16 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের টার্গেটে ছিল। এরপর সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামী 5 নম্বর যে কারণটা ছিল টার্গেটে পড়া, সেটা হচ্ছে জামাত ইসলাম এমন একটা সংগঠন যেই সংগঠনটা চলে তাদের কর্মীদের টাকায়। এইটা শেখ হাসিনা খুব ভালো করে রিসার্চ করেছিলেন যে আমি জামাতকে যতই শেষ করতে চাই না কেন এই জামাতকে শেষ করা সম্ভব না, এবং এই জামাতের নামে কোনো বদনাম করতে পারছি না, জামাতের বিরুদ্ধে যে মানুষ খেপিয়ে দেবো সেটা পসিবল না। কেন পসিবল না? কারণ আমি খেপাবো কাদেরকে? যে জামাতের বিরুদ্ধে খেপিয়ে তুলবে একটা রিক্সাওয়ালা শ্রেণীকে, দিনমজুর শ্রেণীকে। তো এই শ্রেণীর কাছে কখন খেপে উঠবে? যখন জামাত ইসলামের লোকজন তাদের উপর অত্যাচার করবে, তাদের কাছে গিয়ে টাকা চাবে, চাঁদা দাবি করবে যে ভাই আজ কয়টা ইনকাম হলো, 1000 টাকা, তার মধ্যে থেকে 200 টাকা আমরা দাও। এইরকম চাঁদাবাজি যখন জামাত ইসলাম চারদিকে করবে তখন মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। কিন্তু জামাত ইসলামের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, জামাত ইসলামের মধ্যে কোনো ধর্ষণ নাই, জামাত ইসলামের মধ্যে কোনো মার্ডার নাই, জামাত ইসলামের মধ্যে কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার নাই, কিছুই নাই। তো এরকম একটা দলকে ভাঙবো কিভাবে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত ইসলাম হচ্ছে এমন একটি দল যাদের কর্মীদের টাকাই দল চলে, মানে কোনো সেন্ট্রাল কোনো লিডার তার নিজের টাকা দিয়ে দলকে চালায় না, কেন্দ্রীয় পরিষদের কোনো নেতা নিজের টাকা দিয়ে এই দলকে চালায় না। এই দলকে চালায় ওই খেটে খাওয়া দিনমজুর, ওই রিক্সাওয়ালা, ওই ভ্যানওয়ালা, ওই চাওয়ালা, ফলওয়ালা, ওই হকার, একেবারে নিম্ন শ্রেণীর রুট লেভেলে তৃণমূল পর্যায়ে যে সমস্ত জামাতের কর্মী আছে তাদের 100, 200, 300, 500, 1000 টাকায় ফান্ড করে, যেটাকে বলা হয় বাইতুল মাল, ফান্ড করে এই জামাত ইসলামের মতো একটা বড় সংগঠন চলে। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে যার ফলে এই জামাতকে শেষ করতে হবে। কারণ এইভাবে যদি একটা সংগঠন চলে, এই সংগঠনকে দমিয়ে রাখার ক্ষমতা কিন্তু কারো নাই। তো যত সম্ভব পারি পুলিশ দিয়ে হোক, দলীয় বাহিনী দিয়ে হোক, আর যেইভাবে হোক না কেন এই দলকে টার্গেট করতে হবে। গুরুত্বপূর্ণ একটি খবর, পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ, আসিফ। মাহফুজ আলমও পদত্যাগ করবেন। প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ, তারপরে পদত্যাগ করবেন মাহফুজ আলম। কারণ কি? কারণ হচ্ছে নতুন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন। আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা, তার মানে আর সময় নেই। 15ই ফেব্রুয়ারির মধ্যে যদি দল ঘোষণা হয় এবং নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যদি সেই দলে যোগ দেন, সে গুরুত্বপূর্ণ পদে থাকবেন, সুতরাং তাদেরকে আগেভাগেই পদত্যাগ করতে হবে। এবং এটি কিন্তু বিএনপি একাধিকবার এই কথা বলেছে যে সরকারের থেকে দল করা যাবে না, তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে। তার উত্তরে দুজনই বলেছেন, বিশেষ করে আসিফ মাহমুদের একটা স্ট্যাটাসে দেখলাম যে সরকার থেকে কেউ দল করবে না, দল যখন করবে তখন সরকার থেকে তারা বের হয়ে যাবে। এখন হয়তো সেটি হতে যাচ্ছে। আমার দেশ পত্রিকার যে খবর, তার চুম্বক পয়েন্টগুলো হচ্ছে এই যে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা। জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম। আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব। দল হবে মধ্যপন্থী ধারার। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অর্থাৎ ইমিডিয়েট পদত্যাগটা হবে 15ই ফেব্রুয়ারির মধ্যে দুজনের। সেই হিসাবে আগামী 2 সপ্তাহ, তো জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির মাঝামাঝি, তার মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই তারা পদত্যাগ করবেন। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সূত্র জানাচ্ছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। তবে মাহফুজ আলম কেন জুনে পদত্যাগ করবেন সেটাও পরিষ্কার না। এখন এই দুজন পদত্যাগ করার পর তখন তো আলোচনা থাকবেন মাহফুজ আলম, সেও ওই নতুন দলে থাকবেন, তাহলে সেই সরকারে কেন আছেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। সূত্র বলছে নতুন দলে প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এবং সেখানে তো আহ্বায়ক থাকবে নাহিদ ইসলাম। আচ্ছা, নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব জাফরুল ইসলাম আলমগীর যে পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমান আমাদের দেশ কি চলতেছে, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, তাছাড়া আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, কি চলতেছে, আসলে আমাদের দেশের ভবিষ্যৎটা কি। ছাত্রলীগ মাঠে নামার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে, বিএনপি দলও মাঠে নামার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে। অপরদিকে আবার উপদেষ্টারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছে তাদের নতুন একটা রাজনৈতিক দল গ্রোথ করার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাহলে কি করবেন? সম্মানিত দর্শক মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কিন্তু কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো সময়। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আমি বেশি কথা বাড়াবো না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য দেশের কথা এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।